প্রিয় দর্শক, শুরু করছি এনটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলি। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের গল্প আর স্বপ্নের কথা। আমাদের আজকের অতিথি নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা সাজিদুল হক চুন্নু। চুন্নু, আপনাকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। স্বাগত, ধন্যবাদ। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব ৭১-এর সেই দিনগুলোর কথা। আমরা যদি শুরুতে যাই, যদি জানতে চাই কিভাবে, আপনি তো ৭১ সালে একেবারে টগবগে তরুণ, জি, তো কিভাবে আপনি মুক্তিযুদ্ধে অংশ নিলেন, জড়িয়ে পড়লেন? ৭১-এ আমার বাড়ি মাদারীপুরে। নাজিরউদ্দিন কলেজ থেকে আমি বিএ পাস করে ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ঢাকা আসলাম ফেব্রুয়ারি মাসে ৭১-এ। তো এই ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন তো গণ আন্দোলন, মানে বঙ্গবন্ধুকে মানে পাইসার আমি ছাড়তে বাধ্য হলাম এবং ইলেকশন হইল। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাইল। এখন তো আওয়ামী লীগ তারা দিবে না বাঙালিতে, পাকিস্তান বোধহয় গরিমেশি করতেছে। তো ১ মার্চ তখন ঢাকার স্টেডিয়ামে টেস্ট খেলা হচ্ছিল, তখন তো ওয়ানডে খেলা ছিল না, এমসিসি ভার্সেস পাকিস্তান। তা আমার ভগ্নিপতি মোহাম্মদ সাহেব আর তার বন্ধু বান্ধব মিলে আমরা ওই ঢাকা স্টেডিয়াম খেলা দেখতে গেলাম। খেলা দেখতেছি, বেলা ৩টার সময় দেখি সব প্লেয়াররা মাঠে ত্যাগ করে চলে যাচ্ছে। কি ব্যাপার মানে ক্রিকেট প্লেয়াররা মাঠ ত্যাগ করে চলে যাচ্ছে, খেলা বন্ধ করে দিয়েছে। পরে শুনলাম যে কথা শুনলাম যে এরকমভাবে জাতীয় পরিষদ প্রেসিডেন্ট জাতীয় পরিষদ ভেঙে দিছে। আর তো সব দর্শক বাহির হয়ে গেছে। ইবিআইডিসি বাসগুলোতে আগুন ধরাই দিল জিপিওর সামনে একটা পাকিস্তান ছিল গেনিস, সেটাকে আগুন ধরাই দিল। মানে টাকাটা পুরা গরম। তখন আমার ছোটো বোনের বাসা, রবির বাসা ছিল বাসাবোতেও। আমি ইউনিভার্সিটিতে না গেলে আমি ওই বাসা থেকে চলে গেলাম, রাত্রিকে পৌঁছলাম। পরের দিন থেকে হরতাল, অসহযোগ আন্দোলন। তারপরে চিন্তা মনে করলাম এর মধ্যে প্রচার হলো যে ৭ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সে ভাষণ দেবে। তা আমার এক আপন চাচতো ভাই আবুল হাসনাত, উনি তখন পিএ চাকরি করেন পাকিস্তান এয়ারলাইন্সে। সে সদ্য বিয়ে করছে, সে ভাবি কিনে বাসপতি থাকে। তো দুই ভাই মিলে আমরা 7ই মার্চ ভাষণ শুনতে আসলাম। বেলা 12টার সময় আমরা হাইটে রেসকোর্সে আসলাম। সে লোকরা নেই, এত লোক কোনোদিন দেখিও নাই, আর ভবিষ্যতে দেখবে না আমার সন্দেহ আছে। যথাসময় শেখ সাহেব আসলো, বঙ্গবন্ধু আসলো, মানে ভাষণ দিল। সে ভাষণ মানে অস্বাভাবিক, অত সুন্দর ভাষণ আমি কিন্তু শুনি নাই। এবং একটা সাধারণ লোক এত সুন্দর ভাষণ মুখস্থ করেও দিতে পারবে না। মানে মনে হলো যে আল্লাহর ওহী জাহির করছে শেখ সাহেবের কাছে এই বাংলাদেশ স্বাধীন করার, সেই ঘোষণা দিল। আমার কাছে সেদিনই ঘোষণাটাই মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা করতে হবে, যে আরও রক্ত দেবো, তোমাদের দেশ স্বাধীন করে ছাড়বো, তোমাদের যা আছে তোমরা প্রস্তুত থাকো। তখন থেকে মনের ভিতরে একটা ইস্যু যে না, পাকিস্তান আর্মি, পাকিস্তানদের এখানে রাখা যাবে না, তাদের ধরাইতে হবে, আমাদের প্রস্তুত হইতে হবে। পরে 2 দিন পরে মনে হলো যে ঢাকাটা একটু গরম, তো ভাবলাম যে মাদারীপুর আমার বন্ধন নিয়ে মাদারীপুর চলে আসলাম। আমরা একটু সামনে আগাই, অর্থাৎ আপনি একদম যুদ্ধ যাওয়ার সিদ্ধান্ত থেকে যদি শুরু করেন, মাদারীপুরে যখন 26শে মার্চ যখন পাকিস্তান আর্মি ঢাকাটা অনেক বাঙালি জনগণ মারতেছিল, তখন আমরা মাদারীপুরে যারা অনেকের বাইরে ছিল, আপনার বন্ধুবান্ধব, আমাদের সমাবেশের যুবকরা সব মাদারীপুরে এসে হাজির হলো। তখন যে এখন যে নৌমন্ত্রী শাহজাহান খান বনি, সে মানে শাহজাহান খান, সে আমার বাল্যবন্ধু। তারপর মোহাম্মদ বিনল, হাবিবুল হক, আমরা মাহবুব সাহেব ছাত্রনেতা, এরা সব মিলে আমরা বললাম যে আমরা পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো তখন আগরতলা কেসের আসামি ছিলেন এখন যে কর্নেল শওকত, সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার, এমপি, তার নেতৃত্বে আমরা স্টুয়ার্ট মুজিব আগরতলা কেসের 3 নম্বর আসামি ছিল। সে আমাদের 160 জন মাদারীপুরের যুবক কিনে আমরা আগরতলা আসলাম।
মানে নাজিমউদ্দিন কলেজ বোধহয় আপনারা সকলে আগে একত্রিত হয়েছিলেন। প্রথম আমরা সেটা কত তারিখে আপনি কি মনে করতে পারেন? 7 মার্চের পরে, মানে 26 মার্চের পরে 27 মার্চ থেকে আমরা 27 মার্চে সকলে ঐক্যবদ্ধ হলেন। 160 জন তরুণ, না 160 জন তরুণ ঐক্যবদ্ধ হলাম আমরা 17 এপ্রিল। জি, মানে সব বিভিন্ন থানা থেকে 20 জন করে না, আমরা 160 জন কলেজ ফিল্ডে গেলাম। তখন স্টুয়ার্ট মুজিবের নেতৃত্বে আমরা চলে আসলাম মানে চাঁদপুর না, উনি পাকিস্তানের আগরতলা সংযোগ 3 নম্বর আসন, তার বাড়ি মাদারীপুরে। এই কর্নেল শওকত আমাদের তৎকালীন তখন তো ক্যাপ্টেন, সে সাবেক ডেপুটি স্পিকার, তার নির্দেশে আমরা 160 জন আগরতলা কাঠালিয়াতে আমাদের পৌঁছে দিল স্টুয়ার্ট মুজিব। কাঠালিয়াতে পাহাড় আর পাহাড়, মানে আমরা তো কোনোদিন পাহাড় মানে বাংলা মানে মাদারীপুর ছিল কোনোদিন পাহাড় দেখেনি। মানে বাংলাদেশে এইভাবে যারা আমরা ওই অঞ্চলের পাহাড়ের সাথে আমাদের কোনো সঙ্গে নেই। তো ওখানে বিএসএফ ক্যাম্প ছিল, তারা 30-35 জন ছিল তারা তখন। এবং আপনারা কতজন গেলেন আর কিভাবে এই বর্ডার পাস করলেন, বর্ডার পার হলেন কেমন? আমরা 160 জন ছিল না। মাদারীপুর থেকে স্টুয়ার্ট মুজিবের নেতৃত্বে আমরা লঞ্চ যোগে আসলাম চাঁদপুরের নীলকমল পদ্মার পারে। নীলকমলটাকে হাইটে হাইটে রায়পুর হইয়া লক্ষ্মীপুর হইয়া রাত্রে 18 এপ্রিল রাত্রে আমরা চৌমানি পৌঁছলাম। মানে বেগমগঞ্জ যে হাই স্কুল ওখানে রাত্র আমরা ঘুমাইলাম। পরের দিন ভোরবেলা হাইটে হাইটে আমরা ফেনী পাঁচগাছি স্কুলে পৌঁছলাম। সারাদিনই হাঁটছেন? সারাদিন রাত্র 12টা। সাথে কিন্তু আমরা অনেকেই জানতাম না, মানে জানতো না যে এটা আমরা কোথায় যাচ্ছি। এবং আপনারা কতজন তরুণ? 160 জন। 160 জন তরুণ সব ছাত্র মুক্তিযুদ্ধের মানে প্রেরণায় আমরা যাচ্ছি। এবং আমাদের দাবি, আমি শিওর যে আমরা প্রথমেই মানে বাংলাদেশ থেকে মানে অর্গানাইজ হিসেবে 160 জন মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়ার জন্য ভারতে প্রথম প্রবেশ আমরা। আচ্ছা, 160 জন মানে একসঙ্গে, বিচ্ছিন্নভাবে হয়তো কোনো বর্ডার দিয়ে কেউ কেউ গিয়েছে, পরে গেছে সর্বপ্রথম। এবং আপনি বলছেন যে স্টুয়ার্ট মুজিবের নেতৃত্বে আপনারা 160 জন তরুণ এই বর্ডার পার হয়ে আমরা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরায় গেলেন। বেলুনিয়া আমরা পৌঁছলাম। বেলুনিয়া, মানে ফেনী বেলুনিয়া, এপারও বেলুনিয়া ওপারও বেলুনিয়া। আমরা ওপারে বেলুনিয়া পৌঁছলাম সন্ধ্যার সময়। এটা হলো 26 এপ্রিল। 26 এপ্রিল আমরা বেলুনিয়া পৌঁছলাম। ওই দিনকে 2টা ট্রাক যোগে আমাদের নিয়ে গেল কাঠালিয়া এক বিএসএফ ক্যাম্পে। ছোট বোধহয় এই ক্যাম্পটা বোধহয় খুবই ছোট 30-35 জন বিএসএফ ছিল। এবং ওখানে কোনো মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের জন্য তারা কিছুই জানে না। তাদের কাছে কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, তাঁবুর ব্যবস্থা ছিল না, কোনো কিছুই তাদের প্রতি ছিল না। স্টুয়ার্ট মুজিব তাদের কাছে বুঝিয়েছিল, আমাদের বুঝাই দিয়ে আসলো। স্টুয়ার্ট মুজিব চলে আসলো এবং স্টুয়ার্ট মুজিব আমাদের আসাম বললো যে তোমরা এখানে ট্রেনিং দেবো, যত কঠিন ট্রেনিং মানে সহজ যুদ্ধ এইভাবে, এবং পাকিস্তান আর্মির সাথে তোমাদের যুদ্ধ করতেই হবে, দেশকে তাড়াতে হবে। তখন আমাদের ওই বিএসএফের যে যারা পেটি অফিসে ছিল একজন দাঁড়াই বললো যে ভাই আমরা কিন্তু তোমাদের কোনো কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারবো না। এটা কে বললো? এটা ওই বিএসএফের একটা সৈনিক, মানে পেটি অফিসের বোধহয়। এবং আমরা কিন্তু কোনো খাওয়ার ব্যবস্থা করতে পারবো না, এবং আমাদের এই ঘরের ভিতর থাকারও ব্যবস্থা আমরা করতে পারবো না। তোমাদের এই পাহাড়ের নিচে গাছের নিচে ঘুমাইতে হবে। এখন মনে করেন যে 20-25 মিনিটের মধ্যে কোনো আলো নেই, কোনো লোকেরও বসবাস নেই, এবং চারিদিকে পাহাড় আর পাহাড় মানে একেবারে। ওই বিএসএফ থেকে বোধহয় 100 বা 200 গজ দূরে ছোট একটা বাজার ছিল, কয়েকটা কুড়ে ঘরে, মানে নিম্নমানের বিস্কিট, মোয়া, খই, চিরা, মুড়ি এইগুলো আমরা সারাদিন খাইলাম যার কাছে যারা পয়সা ছিল। তারপর আমাদের সন্ধ্যার সময় গাছের নিচে ঘুমাইতে দিল, সে বিরাট বিরাট গাছ, বিরাট উচ্চ পাহাড়। এখন আমাদের তো আপনারা তখন মানে তরুণ বলতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস করে বিএ ফার্স্ট ইয়ার, একজন বিএ পাস করছি, আর সব স্কুলের ছাত্র আছে। আপনার বয়স তখন কত? আমার বয়স তখন 19। একেবারে তরুণ। আচ্ছা, জি। তো তারপর কাঠালিয়াতে আপনারা সেই পাহাড়ের নিচে আমাদের ঘুমাতে দিল, মানে সে চিন্তাই করা যায় না আমরা কি করবো, সবাই চোখ পানি কোনো কোনো, কিন্তু আমাদের মনোবলটা কিন্তু আসছে না। আমরা আসছি যখন যুদ্ধ, মানে আমরা ট্রেনিং দিয়েই যাব। রাত্রেবেলা যখন আমরা সবাই ঘুমাইলাম, সব জ্বর হয়ে গাছের নিচে ঘুমাইলাম। পশু পাখির ডাকে আমাদের সব ঘুমাইলাম, পাহাড়ি পশু পাখির ডাকতে আমরা কোনোদিন শুনি নেই।
আর উপরে তাকালে আকাশ দেখা যায়, বুঝছেন, আশেপাশে কোনো লোকজন নাই। আর বিএসএফের 3-4 জন বলে যে আমরা আশেপাশে আছি, টর্চ লাইট তাদের কাছে আছে। তো রাত্রে যখন পশু পাখির শব্দ চিল্লাচিল্লি, আমাদের আক্রমণ করবে, সব কান্নাকাটি করছে, ছোটো ছোটো আপনাদের বয়সরা। তখন এসব ধরে শুনে নাই, এটা কোনো হিংস্র জন্তু নাই, এগুলো পাহাড়ি পাখি, পাহাড়ি পোকা, তোমাদের কোনো ভয় নেই। কিন্তু আমাদের কারো ঘুম হয় নাই। পাশেটা ভোরবেলা ওঠার পরে যার গাছ আমরা ভোরের গাছ জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে করলাম। ঝর্ণা নদী ছিল, পানি খুব পরিষ্কার, পানির অভাব ছিল না। পানি খেলাম, ওই বাজারে গিয়ে কিছু যা পাচ্ছি, চা বিস্কিট ওইগুলো খেলাম। এরপর যদি আমরা ট্রেনিংয়ের কথা শুরু করেন, তারপরে করে ট্রেনিংয়ের দিকে আসুন। হ্যাঁ, 3 দিন পরে আমাদের বললো যে তোমাদের ভোরে নাচতে হবে। রাত সন্ধ্যার সময় বললো আমাদের নাস্তা হয়তো দিবে, দিলে 1 কাপ রুটি, এটাই নাস্তা, চিনি নাই কিছু নেই, রুটি, চোখের পানি পানি মিলে গেলো সব। তারপর 2 দিন পর বললো তোমাদের খানা দেওয়া হবে। পরে খানা মানে কি, সে ভাত বাটি থেকে থালে পড়ে না, এত গালা। মানে বললো যে তোমাদের তো 160 জনের ভাত আমি একবারে দিতে পারবো না, 50 জন খাবো, আবার 1 ঘন্টা পর 50 জন। আর কালার ডাল লবণ দিয়ে সিদ্ধ করে দিল। এইটাই দুপুরে খানা খাইলাম, কী করবো। আচ্ছা, তারপরে আমাদের ট্রেনিং আরম্ভ করবো, যে ট্রেনিং আরম্ভ, এর মধ্যে কোনো তাঁবুর ব্যবস্থা হয় নাই। তখন তারা রাইফেল নিয়ে আমাদের বললো যে রাইফেলটা কীভাবে, কী এটার ভিতরে ইনস্ট্রুমেন্টস আছে, কীভাবে এটা খুলতে হয়, কীভাবে এটা চালাইতে হয়, কীভাবে ম্যাগজিনে গুলি ভরতে হয়, এইগুলো আমাদের শিখাইলো। 20 জন গ্রুপ করে এগুলো শিখাইলো। 4-5 দিন পর, 5-6 দিন পরে তাঁবু আসলো এবং খানা দানা, বাবুর্চি টাবুর্চি সব আসলো। তখন আস্তে আস্তে আপনি যেটা বলছেন যে এভাবেই একেবারেই অনিশ্চিতভাবেই আপনারা দেশের জন্য শপথ নিয়ে আপনারা বর্ডার পাস করে এই আগরতলায় গেলেন এবং সেখানে গিয়ে মোটামুটি ট্রেনিং শুরু করলেন। কিন্তু আপনার নাম আগে যে শব্দটি যুক্ত হয়েছে নৌ কমান্ডো, এই নৌ কমান্ডোটা কিভাবে? এখানে যখন আমরা তাঁবু আসার পরে আস্তে আস্তে যুবকও বাড়তে লাগলো, যেন ফেনীতে আর্মি টার্মি ঢুকে গেছে, কুমিল্লা টুমি, তখন লোকসংখ্যাও বাড়ার পরে তখন একদিন বলে যে এখানে তোমাদের ট্রেনিং দেওয়া না, এটা খুব বর্ডারের কাছে, এটা খুব রিস্ক হয়ে যায়। মানে পাকিস্তান আর্মি যেখানে সিনেমাতে আমাদের নিয়ে গেল অম্পিনগর, বিরাট উঁচা পাহাড়, সেখানে অর্গানাইজ ক্যাম্প হিসাবে 1200-1300 ছেলে তাঁবু খানা দানা করেছে। ওখানে ট্রেনিংয়ের সময় আমাকে ব্রিগেডিয়ার সাবেক সিং, আগরতলার ডেল্টা সেক্টর হেড ছিল, ব্রিগেড কমান্ডার, সে আমাকে একদিন দেয়, তার সাথে আমার একটা ভালো, এই মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সে আমাকে বললো যে তোমাদের নৌ ট্রেনিং দিতে হবে সাজেদ, তোমরা বাকি যারা আছে এরা চলে যাবে, তুমি তোমার চয়েস মতো যারা ভালো সাঁতার জানে, তোমরা তো নদীমাতৃক দেশের লোক, 15 জনকে নিয়ে নৌ ট্রেনিংয়ের লিস্ট দাও, আর বাকিরা চলে যাবে মাদারীপুরে যুদ্ধ করবে। তখন আমাদের এখান থেকে নৌ ট্রেনিংয়ের জন্য আমরা আগরতলা আসলাম। আগরতলাতে আর্মি প্লেন যোগে আসলাম কলকাতা থেকে আসার পরে ট্রাকে আমাদের নিয়ে এলো পলাশি, যেটা বাংলার পতন, সিরাজদৌল্লার পতন, পলাশি ময়দান, মানে ভাগীরথী নদীর পারে, নদিয়া জেলায়। ওখানে আমরা পৌঁছলাম 9 জুন। অর্থাৎ এই যে 160 জন তরুণ আপনারা গিয়েছিলেন, তাদের থেকে ট্রেনিং শেষে 15 জন নিয়ে আরো আমরা আরো 2 জনকে নিয়ে 17 জন, চিটাগাঙ্গের 2 জন নিয়ে আমরা 19 জন, টোটাল 19 জনকে নিয়ে আমরা গ্যারেডিং শেষ করে আমরা নৌ ট্রেনিং এ আসার জন্য পলাশি আসলাম। আচ্ছা, আমরাও ভোরবেলা পৌঁছলাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্যাম্প থেকে, এভাবে প্রায় 400 উপরে যুবক এসে এখানে বিভিন্ন ক্যাম্প থেকে নিয়ে আসলো। তো 10:30টার সময় তখন যে প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন সাহেব এবং জাহান উসমানী, এরা আসতেন, আর ইন্ডিয়ান নেভির অফিসার ওখানে সব, এবং এই ক্যাম্পটা পুরো ইন্ডিয়ান নেভির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানে কোনো সেক্টর কমান্ডার বা বাংলাদেশের কোনো নেই। বাংলাদেশে 8 জন সাবমেরিনার ছিল যারা ফ্রান্স থেকে পালাই আসছিল, এরা বাঙালি, মানে বিভিন্ন টেকনিক্যাল লোকেরা, এরা ফ্রান্স থেকে পালাই দিল্লি হয়ে আমাদের সাথে যোগ করছে, এবং তাদের আমরা দাদু বলতাম, এবং তারাও দেশের জন্য বিরাট স্যাক্রিফাইস। তারা 8 জন বাঙালি, এবং তারা আমাদের সাথে যোগ করল। তাদের এই চিন্তা ভাবনা বা কথাবার্তায় আমাদের এই নৌ ট্রেনিংটার উৎপত্তি। এখানে আমাদের
যখন 10:30টার সময় প্রাইম মিনিস্টার তাজউদ্দিন সাহেব এসে একটা ছোট টেবিলের উপর দাঁড়িয়ে বললো যে তোমাদের এখানে নৌ ট্রেনিং হবে এবং এই ট্রেনিংয়ের বা এই অপারেশন যুদ্ধেরই বাংলাদেশের স্বাধীনতা অনেক অগ্রগামী হবে। কারণ গেরিলা ট্রেনিংয়ে আমরা যা করি এটা প্রচার কম হয়, আর আমরা যদি ওরা যুদ্ধের জাহাজে করে যে খাদ্য আনে, অস্ত্র আনে, সৈন্য আনে, এইসব জাহাজ যদি আমরা ডুবাইতে পারি তাহলে ওদের পৃথিবী জানতে পারবে যে মুক্তিযোদ্ধারা বা বাংলাদেশে এত কিছু হচ্ছে। তখন ওরা বলে যে এইটা তোমাদের জন্য 100% সুইসাইড স্কোয়াড, তোমরা মারা যাবা এই যুদ্ধে। তোমরা কে কে ট্রেনিং দিতে চাও তারা দাঁড়াই থাকো, আর যে দিতে চাও না গেরিলা ট্রেনিংয়ে যাবো তারা দুই হাত পিছিয়ে যাও। তাতে আমরা 180 জন টিকলাম। 400 জনের মধ্যে 180 জন, তার ভিতরে আমরা 19 জন নৌ কমান্ডো হিসেবে যাওয়ার জন্য ট্রেনিং দেওয়ার জন্য বা যুদ্ধ করার জন্য রাজি হলো। পরের দিন থেকে আমাদের নাম্বারিং হলো। নাম্বারিংয়ে আমার নাম্বার পড়লো 0070। এর আগে খুলনা সাতক্ষীরা 70। এর আগে খুলনা সাতক্ষীরা কিছু ছেলেপেলে আছে, তাদের নাম আগে পড়লো। এখন ওই যে 8 জন সাবমেরিনার বাংলাদেশের, তারা তুলন থেকে ফ্রান্স থেকে চলে আসছে তাদের সহ, আর তখন ওই ক্যাম্পের নেতা মানে লিডার ছিল লেফটেন্যান্ট কর্নেল মার্টিস, ইন্ডিয়ান নেভি লোক, আর তার সহকারী ছিল লেফটেন্যান্ট দাস, বাঙালি একজন ক্যাপ্টেন, আর ছিল কপিল, আর ইনস্ট্রাক্টর ছিল সিং, আইসিং, গুপ্ত, নানা বোস ছিল আমাদের গেরিলা মানে দুটো ট্রেনিং দিল। 10 তারিখ থেকে আমাদের ট্রেনিং স্টার্ট হয়ে গেল। নৌ ট্রেনিং সে অমানসিক কষ্টের ট্রেনিং। মানে ভোরবেলা 4টা, 4:30, 5টা থেকে আমাদের উঠানো, পিটি করো নদীর পাড়ে, ছাত্র পলাশী মানে ভাগীরথী নদীর পাড়ে পলাশী মাঠে আমাদের তাবু করা হইলো। এবং চারিদিকে মানে নদীর পাড়ে অনেক বাবলা গাছ, অনেক গোকরা সাপ, মানে আমাদের কোনোদিন কাউকে কামড় দেয় না, আমরা সাপ মারা নিষেধ, আমরা কোনোদিন সাপ মারিও নেই। তারপরে ভোরবেলা পিটি করার পরে আমাদের 8টার দিকে নাস্তা খাওয়ার পর 8টার দিকে মানে আমরা শপথ করতাম, স্বাধীনতা ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ উড়ে সোনার বাংলা গানটা গাওয়া হইতো। এবং সবার চোখে পানি, মানে সবার চোখে পানি যে আমরা দেশ ছেড়ে পরদেশে এসে মানে আমাদের জাতীয় সঙ্গীত গাই, মানে আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা, বাড়িঘর ছেড়ে, সেই অনুভূতিটা এটা আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু মনোবল আমাদের শক্ত। তারপর 8টার সময় আমাদের পানিতে নামাইতো, প্রথম সাঁতরাও, অল্প পানি, তখন শ্যাওলা ঠাওলা আছে, মানে 12টার মধ্যে কেউ মাটি পাড়া দিতে পারবে না, কেউ বমি করতেছে, কেউ মানে মাসেল পুল করতেছে, চিৎকার দিতেছে। তারা 3টা নৌকা ছিল, নৌকা এসে নৌকা ধরে থাকো, পানিতে থাকো, উঠতে পারবে না। কেউ যদি মাসেল পুল করে, কেউ যদি গ্লুকোজের পানি খাওয়াইতো, লবণের পানি খাওয়াইতো। এইভাবে আমাদের রাত্র 12টা পর্যন্ত, সকাল থেকে না, মাঝখানে ওই লাঞ্চের জন্য আমাদের মানে দুপুরে খাওয়ার জন্য, বিকেলে একটু জুটো, আবার রাত্র 12টা, 12:30, 1টা পর্যন্ত আমাদের এভাবে সাঁতরে শিখে গেলো। সাঁতরে কোনো শব্দ হইতে হবে না, ডুব দিলে কোনো শব্দ করতে পারবে না। চিত্রের সাঁতরে পায়ে একটা ফিন্স আসলো, ফিন্স লাগলে হাসি পার মতো, এই নাক দিয়ে, নাকের খালি নাকটা জায়গা থাকবে, যেতে হবে। এবং 2টা ইট বেঁধে দিত, এবার ওবার পার হও, বুঝছেন। তাতে অনেকে ডুবে যেত, ওই চুল ধরে টাইনে উঠাইত, আবার ডুব দিয়ে কখন থাকতো, সেই যাইতে ধরতো, থাকো এভাবে। সে কষ্টের ট্রেনিং। আচ্ছা, এই ট্রেনিংটা আপনারা কতদিন নিলেন? এই ট্রেনিংটা জুনের 10 থেকে জুলাইয়ের 31, প্রায় 20 দিন। আপনারা যখন বাংলাদেশে আসবেন বা আসলেন, প্রথম অভিযানের কথা যদি আমরা আমাদের ট্রেনিং শেষ হওয়ার পরে 1 আগস্ট থেকে আমাদের ভাগ করা হলো, এবং চালনা, এখন যে মংলা, চিটাগাং, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর একই সময় একই টাইমে অপারেশন হবে। এবং অপারেশন জ্যাকপট মানে বাংলাদেশের নদী বন্দর, সমুদ্র বন্দর করে অকার্যকরী করে দেওয়া। এটা হলো অপারেশন জ্যাকপটের মূল উদ্দেশ্য। এটা কোন সালের কত তারিখে মনে করতে পারবেন আপনি? হ্যাঁ, 71 সালের 15 আগস্ট। 71 সালের 15 আগস্ট অপারেশন জ্যাকপটের পরিকল্পনা আপনারা গ্রহণ করলেন। আপনাদের এই নৌ কমান্ডোর মূল দায়িত্বে কে ছিলেন? আমাদের নৌ কমান্ডোর মূল দায়িত্ব ছিল ইন্ডিয়ান নেভি।
কি নাম ওনার যদি লেফটেন্যান্ট মাটিস, লেফটেন্যান্ট কমান্ডার মাটিস, লেফটেন্যান্ট কমান্ডার মার্টিসের নেতৃত্বে আপনারা নৌ আমাদের কমান্ডো ওসমানী সাহেব, জেনারেল ওসমানী সাহেব এটা তত্ত্বাবধায়ক ছিলেন, এবং সেকেন্ড লেফটেন্যান্ট দাস বাঙালি একজন অফিসার, উনি পরে গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে। তার ট্রেনিং অবদান আমাদের নৌ কমান্ডোর প্রতি বিরাট অবদান, এটা ভোলার মতো না। তা আমাকে এরকম ভাগ করার পরে এসব তো অপারেশন যার যে নিজের এলাকায় করাই ভালো, তার পথঘাট চেনে, ভাষার কথার সাথে তার মিল থাকতে হয়। কিন্তু চট্টগ্রাম বন্দর মানে বিরাট একটা পৃথিবীর ভিতরে বিখ্যাত বন্দর, এবং এখানে ভালো ভালো বড় বড় জাহাজ আসে, এবং এখানে বেশি মানে খাদ্য অস্ত্র শূন্য এখানেই করা হয়। আপনার প্রথম টার্গেট করলেন চট্টগ্রাম বন্দর? না, একসঙ্গে একসাথে চারটি, মংলা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম। এবং আমরা আমাদের ছেলে পেলে আমাদের নারায়ণগঞ্জের জন্য করা হলো। কিন্তু আমাদের যে চট্টগ্রামের যে দলনেতা ছিল, যে মানে আমাদের ওই 8 জনের একজন সাবমিনের ভিতরে AW চৌধুরী, সে আমাকে চিটাগাংয়ের জন্য সিলেক্ট করলো যে না সাথে তোমার ট্রেনিং এবং তোমার চালচলন, তোমার সাহস, আমি তোমাকে চিটাগাং নিয়ে যাবো। সব 24 নৌ কমান্ডোর জন্য চিটাগাংয়ের জন্য আপনি চিটাগাংয়ের জন্য সিলেক্ট হলো। তখন আমাদের উপর আরো 2টা ছিল আমাদের সাথে রাজি হলো। 60 জন চিটাগাং আর 60 জন চালনা, 20 জন নারায়ণগঞ্জ, 20 জন চাঁদপুর, এইভাবে করা হলো। আমরা এটা যেটা আমরা যে জাহাজটা যেটা ডুবানো হবে সেটা একটা লিম্পেট মাইন, এটা একটা মিষ্টিকোণের মধ্যে গোল আকৃতি, এটার ওজন প্রায় 5 কেজির মতো, কিন্তু উপরে একটা শোলা দিয়ে ঢাকনা থাকে, আর নিচে ম্যাগনেট, লোয়ার ম্যাগনেট, এটার ভিতরে এক্সপ্লোসিভ একটা ডিটোনেটর থাকে, এবং এটা একটা বটম থাকে, সেখানে ভিতরে স্প্রিংটা আর ডিটোনেটর একটা মোম, যে মোম আগুনে গড়ানো পানিতেও গালে, এবং এটা রাবার দিতে থাকে। তো ওইটা মানে জাহাজে 6 ফিট ডুবতে 6 ফিট নিচে লাগাইতে হবে, ম্যাগনেটের সাথে লেগে যাবে। এটা লিম্পেট হলো, এটা হলো একটা পোকার নাম, যেটা এই পোকাটা সামুদ্রিক পোকা, যেখানে লাগে ওটা না মারে উঠানো যাবে না। এবং এই লিম্পেটমেন্টের তৈরি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড সময় জেকোস্লোভাকিয়া, তারা তখন ব্যবহার করতে পারেনি। এইটাকে পরে পরবর্তীতে ইন্ডিয়ানকে দিয়েছিল, ইন্ডিয়ানও কোনোদিন ব্যবহার করতে পারেনি, এটা আমাদের দিয়ে ব্যবহার করাইছে এই মুক্তি নৌকমান্ডো দিয়ে। এবং এই নৌকমান্ডো অপারেশন জ্যাকপট, এটা পৃথিবীতে কোনোদিন হয় না। নাম হলো আপনার মানে হয় না জ্যাকপট, মানে এটা একটা গ্রুপ করে যে সব একসঙ্গে হবে, এই জন্য অপারেশন জ্যাকপট নাম। এবং এটা আমরা চিটাগাংয়ের জন্য, চিটাগাং যাওয়াটা খুব কঠিন, আমরা পুরো পথ কিন্তু হাইটে গেছি, এবং চিটাগাংয়ের একটাই পথ চিটাগাং যাইতে হবে, অন্য ঢাকা টাউনের চারিদিক দিয়ে ঢোকা যায়। চিটাগাং কিন্তু ওই এক ফৌজদারহাট দেওয়া, সীতাকুণ্ড ফৌজদারহাট দিয়ে ঢুকতে হবে। সেটা অনেক কষ্ট করে আমরা চিটাগাং পৌঁছেছিলাম, এবং চিটাগাং লোকাল কিছু মুক্তিযোদ্ধা ছিল বা তারা অ্যাসোসিয়েট ছিল, তারাই আমাদের হেল্প করছে। সেটার ভিতরে যেমন মেনুদ্দিন, এখনকার MP মেনুদ্দিন বাদল, তার সাহায্যে কিন্তু আমরা চিটাগাং অপারেশনের জন্য গেছিলাম। তাই চিটাগাং আমরা 13 আগস্ট রাত্রের মধ্যে আমরা 40 জন চিটাগাং পৌঁছলাম। 60 জনের মধ্যে 20 জন ভাগ করে আমরা রওনা হয়েছিলাম, কিন্তু 20 জন পৌঁছতে পারেনি। আমরা নদীর ওপারে 13 আগস্ট, 14 আগস্ট, এটা নদী কি কর্ণফুলী নদী? কর্ণফুলী নদী, পোর্টের ওই পার। 14 আগস্ট রাত্র 9টার মধ্যে আমরা 40 জন ওপারে পৌঁছে গেছি। এখন অপারেশনের এই যে আমাদের একই টাইমে যে অপারেশনটা, এটা একটা আইডিয়া আমাদের দলনেতাকে আইডিয়া দিয়েছিল যে অত তারিখে অপারেশনটা করবা। এইটা আমাদের এখন যে প্রযুক্তির মানে টেলিফোন আছে, মোবাইল আছে, অনেক কিছু প্রযুক্তি আছে, টেলিভিশন আছে, ল্যাপটপ আছে, ফেসবুক আছে, কত কিছু আছে, কিন্তু তখন তো কিছুই ছিল না। এই 9 মাসে তো আমি বাড়িঘরের কোনো খবরই জানি না, আমার আত্মীয় স্বজনের কোনো খবর আমরা 9 মাসে আমি জানতে পারিনি। আমার মা কেমন আছে, আমার ভাই বোন কেমন আছে, আমার বাড়িঘর কেমন আছে, এইটা একটা গানের মাধ্যমে, 2টা গানের মাধ্যমে আমাদের সিগন্যাল দিত। সেই গান 2টা আকাশবাণী খ অঞ্চল থেকে ভোর 6টার সময় এবং রাত্রে 11টার সময় আমাদের একটা টার্গেট করে দিয়েছিল যে এত তারিখে এই সব পোর্টে তোমরা অপারেশন করবা। কিন্তু 2টা গান দিছিল যে এই গানটা বাজলে একদিন তোমরা পিছিয়ে যাবা। যদি ওই গানটি আকাশবাণী, আমি শুনে আসছিলাম যত তোমার গান, এইটা হলো পঙ্কজ মল্লিকের গান। আর যদি যে এই গানটা ভোর 6টার সময় যদি বাজে যে আজকে যাবে শ্বশুরবাড়ি, এইটা মানে তুমি এই দিনকে অপারেশন হিট করবা। তো আমরা
আমাদের দলনেতাকে বলছিল যে 14 আগস্ট মানে 13 আগস্ট দিবসের রাত্রে পাকিস্তান স্বাধীনতা দিবস 14 আগস্ট আমাদের অপারেশন করতে সব এই 4টে পোর্টে 4টে জায়গায়। কিন্তু ওই 12 আগস্ট আমাদের ওই গানটা বলে আমাদের একদিন পিছিয়ে দিয়েছিল, মানে 14 আগস্ট দিবগত রাতে 15 আগস্ট আমাদের অপারেশন হিট করতে হবে। এবং সেভাবে আমরা ওবারিকে বছরের পরে একদিন সময় পরে চিটাং আমরা অনেক কষ্ট, মানে খুবই কষ্ট করে আমাদের চিটাং পৌঁছে দিয়েছিল। অল্প সময়ের ভিতরে এত কথা বলা যাবে না। তারপরে আমরা রাত্র 12টার সময় সব ওই 40 জন 39 জন, মানে একজন যাইতে পারে 39 জন আমরা মানে আমাদের দলনেতা এডব্লিউসিতে দ্বারা করাইল যে তোমরা চলো শপথ করো এবং আমরা অপারেশনে যাবো এখন। অর্থাৎ 12টার সময়, জাস্ট 12টার সময় বৃষ্টি, গুড়ি বৃষ্টি, 14 আগস্ট রাত্র 12টার সময়। এবং কিছু কেউ পেট ব্যথা, কেউ একটু দ্বিমত পোষণ করতে আমরা 31 জন রাজি হইলাম, মানে মূল অপারেশনে যাওয়ার জন্য। বাকি কয়েকজন এবং পোর্টে তখন আমরা বিকেলবেলা রেস্কিউ করছিলাম যে পোর্টে কে কি জাহাজ আছে, কোটা জাহাজ আছে, এই ধরনের আমরা এটা করছিলাম। আমরা 1 মাইল উজান গেলাম হাইটা, নদীর পার দিয়ে হাইটা, মানে 12টার দিকে উজান, মানে জোয়ার তো সমুদ্রের দিকে যাইতেছে করে আমরা যদি সোজা নামি তাহলে তো আমরা টার্গেটে পৌঁছতে পারবো না। আমরা 1 মাইল উজানে গিয়ে আমরা 3 জন করে হাত ধরে পানিতে নামলো। এবং এডব্লিউ চৌধুরী বলছিল শপথের সময় যে ফাঁকা গুলি করে পানিতে, তারা সার্চলাইট মারে, যদি গুলি তোমাদের মাথায় লাগে বা শরীর লাগে কেউ চিৎকার মারবে না, ডুবে যাবা। আমার প্রতিজ্ঞা করছি যে আমরা কেউ চিৎকার মারবো না, আমরা দেশের জন্য ডুবে যাবো, তাহলে অপারেশনের জন্য সাকসেসফুল হয়। এবং 1 মাইল উজানে গিয়ে আমরা পানিতে 3 জন করে নামলাম রাত 12টার পরে। কিন্তু দেখেন, মানে সাধারণ মানে গেরিলা যুদ্ধ আর নৌযুদ্ধ অনেক তফাৎ। নৌযুদ্ধ মানে কি, মারবো এবং মরবো, মানে একটা মাইন্ড বুকে বাইন দেয়া, গামছা দিয়ে বাইন দেয়া, খরস্রোতা নদীতে গিয়ে সাঁতরে গিয়ে ওপারে গিয়ে একটা জাহাজে লাগানো, অনেক মানসিক তফাৎ। এবং এই কোনো আমাদের কোনো মাস্ক নাই, কোনো অক্সিজেন নাই, একটা জায়গা পারে ল্যাংটি জায়গা, একটা ছুরি এই ছিল, আর ফেন্স এই আমাদের অস্ত্র, আর লিম্পেটমেন্টে পেটে বান্ধা। ওইটা তো আপনার পেটেও বাস্ট হতে পারে, তো বাস্ট যাক, সেটাই কথা। বা তারা যদি কোনো বুঝতে পারে যে আমরা পানিতে নামছি, তাহলে সবাই ধরা পড়তো, আমরা হয় ডুবে মরতে হইতো, না গুলি করে মরতো, না সারেন্ডার করতে হইতো। তো যখন আমরা পোর্টের কাছাকাছি আসছি তখন এই তারা ফস করে গুলি মারে, তখন আমরা ডুব দিই, ডুব দেওয়ার পর আমরা স্কার্টেড হয়ে গেছি। মানে আমি, আমার সাথে যে 3 জন আমরা ধরা ছিলাম, ওই 2 জন আমার হাত ছেড়ে ছুটে গেছে, আপনি একা। হ্যাঁ, এখন আমি গিয়া ওই আস্তে আস্তে গিয়ে আমি 1 নম্বর জেটি, মানে জেটি যেখান থেকে স্টার্ট, ওই 1 নম্বর জেটির নিচে আমি মাটি পারাবছি। উপর দিকে লোকজন হাঁটাচলা করে সার্চলাইট মানে কথাবার্তা বলে একটু শোনা যাচ্ছে। দূরে একটা বড় জাহাজ, ওইটা মানে আনলোড হচ্ছে। কাছাকাছি কোনো জাহাজ নেই, সময়ও নাই আমার, বুঝছেন। তখন আমি দেখলাম যে নদীর মাঝখানে একটা বার্ডস, বড় বার্ডস এইভাবে নঙ্গর করা আছে, মাঝখানে একটা লাইট, বাতাসে চলতেছে, গুড়ি বেশি এরকম করতেছে। তা আমাদের ট্রেনিং সময় বলছিল যে যদি চ্যানেল বা নদীর মাঝে বা মানে খালের মাঝে যদি কোনো জাহাজ ডুবাইতে পারবে বা লঞ্চ ডুবাইতে পারবে বা নৌকা, বড় নৌকা ডুবে, তাহলে কিন্তু জাহাজ চলাচল বিঘ্ন হয়, মানে চলতে পারে না। আমি এই চিন্তা করে ওই বার্জের কাছে আমি গেলাম। বার্জের কাছে গিয়ে ওই মাইন 6 ফিট মাইন পোর্টের দিকে, পিছন দিকে জাহাজ, মানে মুখটা ছিল সমুদ্রের দিকে আর ব্যাক সাইড ছিল আপনার জাহাজের দিকে। হ্যাঁ, আমি ওইটা লাগালাম, বার্জের মাইনটা লাগানোর পরেই, ওঠার পরেই এই বন্দরের দিকে একটা মাইন বাস্ট হচ্ছে, ঢুম করে, আর সাথে সাথে গুলি কাকে বলে, আর সার্চলাইট ভম বম করে ওটা সিগন্যাল দেওয়ার, আমি তখন ওই সাইডে চলে গেলাম, মানে ইসে। তো চিন্তা করে হঠাৎ করে মনে পড়লো যে আমি যে এখানে ভাসতে আছি, আমার মাইন্ড বাস্ট হলে তো আমার বুক ফেটে যাবে, আমি তো মারা। তখন আমি ওই আমার গুলিগুলো কিন্তু উপর দিয়ে যাচ্ছে, এই বার্জের জন্য গুলিটা আমার পানিতে আসতেছে না। আমি আস্তে আস্তে ডুবে ওই নদীর পাড়ে গিয়ে শুয়ে নিলাম। উপরে কিন্তু সোনখাত, কোনো বাড়িঘর নাই, কোনো বাড়িঘর ছিল না তখন। এখন যেভাবে বাড়িঘর হয়েছে, কোনো বাড়িঘর, সোনখাতে আমি হামাগাড়িতে উঠলাম। হামাগাড়িতে ওঠার পরে আবার সেই যেখানে আমরা ওখানে যাওয়ার পরে ততক্ষণে মাইন্ডটা কি বাস্ট হলো? হ্যাঁ, ওই সোনখাতে হওয়ার পরে একটার পরে একটা মানে বাস্ট হইতেছিল, আর বিভিন্ন সিগন্যাল এবং
গুলি বৃষ্টির মতো গুলি আরম্ভ হলো। আমরা যে দৌড়ে পটিয়ার দিকে গেছিলাম কেউ কিন্তু সোজাই দাঁড়ায় আমরা দৌড়েই যেতে পারিনি। বনের মতো হামাগুড়ি দিয়ে আমাদের প্রায় 2 মাইল 2.5 মাইল এরকম দৌড়াইতে হয়েছে এবং শুনে আমাদের এই সব জায়গা অনেক কেটে গেছিলো, মুখ টুক কেটে গেছিলো। এবং এই অপারেশনে কোথাও কোনো নৌকমান্ডো মারাত্মক দূরে আহত হয়নি। এবং এই অপারেশনটাতেই আমার যেটা আমি জোর দিয়ে বলবো যে এই অপারেশনেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অনেক অগ্রগতি হয়েছিল। কারণ অগস্ট মাসে কিন্তু এই দেশের জনগণ বা মুক্তিযোদ্ধারা একটু ডিসহার্টেড হয়ে গেছিল যে কবে স্বাধীন হবে, কী হবে। আর পাকিস্তানের মধ্যে প্রচার করতেছে কিছুই হইতেছে না, হয়তো গেরিলারা এখানে অনেক মারতেছে, ভালো ভালো সাকসেসফুল হইতেছে। অপারেশন জ্যাকপট আপনি ছিলেন চট্টগ্রামে, বাকি যে নারায়ণগঞ্জ, সবাই সাকসেসফুল, এবং মংলায় সবাই সাকসেসফুল জাহাজ ডুবানো হয়েছিল সব জায়গায়। বাকি 3 জায়গায় 22টা জাহাজ ডুবছিল, সব মিলে 22টা জাহাজ। এবং চিটাং পোর্টে আলাবাস পাকিস্তানি 16তলা শিপ, 16তলা ডিপ ছিল, সেটার ভিতরে অস্ত্র খাদ্য নামাইতেছিল। হরমুজ, ব্রিটিশ শিপ ডেভিডসন, তারপরে গানবোট, এগুলো আমরা আরও দেশের 2টা শিপ ডুবানো হয়েছিল, কিন্তু কেউ আহত হয়নি। এবং আমাদের অপারেশনটাই কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা অনেক অগ্রগামী, যেটা নৌকমান্ডোতে এই অপারেশনটা খুব একটা প্রচার হয় নাই। কেন আপনারা কেন মনে করছেন যে কি কারণে কেন যে প্রচার এটা জানি না, এটা আমি জানি না। মানে আপনি বিশ্বাস করবেন না, বছর 7-8 আগে আমি যেমন নেভি থেকে আমাদের চিটাং তাদের গেট টুগেদার দিয়ে গেছিলো, তখন ইয়ং অফিসাররা বলতেছিল আপনারা জাহাজ ডুবেছেন, তারা বিশ্বাসই করে না। মানে সবার একটা ধারণা ছিল যে ইন্ডিয়ান নেভির লোক আসা মাস্ক অক্সিজেন লাগে জাহাজ ডুবেছে, কিন্তু আমরা 100% ছাত্র ছিলাম এই অপারেশনে, মানে নৌকমান্ডোতে। কিন্তু সেভাবে আমাদের কোনো মূল্যায়ন হয় নাই এবং অনেক প্রচারও কম হয়েছে। নৌ কমান্ডারদের পরবর্তী অপারেশন একেবারে যদি সংক্ষেপে আপনি বলেন, ছোট কোনো অপারেশন অথবা সম্মুখ যুদ্ধে যদি আপনার কোনো স্মৃতি থাকে। যদি না, সম্মুখ যুদ্ধে আমাদের নৌ কমান্ডারদের কোনো স্মৃতি নেই, আমার ব্যক্তিগতভাবে নেই। কিন্তু আমি নৌ অপারেশনের পরে আবার আমরা আগরতলা চলে আসলাম এবং আগরতলা আমাদের নৌ কমান্ডার 91 বিএসএফ ক্যাম্পের মাঝখানে আমাদের পাহাড়ের ভিতরে আমাদের খুব গোপনীয়ভাবে আমাদের নৌ কমান্ডার, সাধারণ মুক্তিযোদ্ধা বা সাধারণ লোকের সাথে আমাদের মিশতে দিত না, বা বাংলাদেশের সাধারণ লোকের সাথে আমরা কথাবার্তা বলতাম না। আমাকে 26শে সেপ্টেম্বর অন্যখানের যুদ্ধের জন্য আমরা প্রস্তুত ছিলাম যে কোথায় যাব, মানে হয়তো আপনার ব্রিজের পিলার রইতে হবে বা ট্রেনিং দিতে হবে, লঞ্চ ডুবাইতে হবে। কিন্তু আমাকে ব্রিগেডিয়ার সাবের সিং খবর দিল, সেদিন রোববার ছিল 26শে সেপ্টেম্বর, গিয়ে জেনারেল ওসমানী আর ডক্টর টি হোসেন বসা। তখন তারা আলাপ আলোচনা বললো যে জাতিসংঘে যে বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তানের ফেভারে কথাবার্তা বলেছে যে না, এই দেশে কিছু হচ্ছে না, এই দেশে কিছু কোনো গণ্ডগোল নাই, কোনো কিছু না, জাহাজ ইন্ডিয়ান আর্মিরা ডুবাইছে এসে, এটা মানে সমঝোতা করার জন্য এদের মারার জন্য আমাকে সিলেক্ট করলো এবং আরও 2 জন নিয়ে আমরা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত দেবে, নিউ ইয়র্কে এই জাতিসংঘে এদের মারতে হবে, এ ধরনের আমাদের সিলেক্ট করছিল। কিন্তু আপনারা যেতে পারেননি। না, এটা ডিসেম্বরের 2 তারিখে আমাদের কলকাতায় ব্যাক করতে হবে, যে আমাদের তখন বলতেছিল খুব ঠিকই রিকগনাইজ করে ইন্ডিয়া, পরে কলকাতা আস্তে আস্তে 6 তারিখে রিকগনাইজ করে দিল। জি, আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ অবস্থাতে এসেছি। আমি 2টো কোশ্চেন আপনার কাছে করতে চাই। এক, যদি প্রথমে আপনি বলেন যে আপনার রণাঙ্গনের যারা আপনার সহযোদ্ধা ছিল তাদের কোনো স্মৃতি, হয়তো কেউ মারা গেছে অথবা কেউ যুদ্ধে আহত হয়েছে, এরকম মানে কারো স্মৃতি আপনার এই মুহূর্তে মনে পড়ছে কিনা? না, আমার একটা স্মৃতি মানে আহত সেটা স্মৃতি মনে আছে, আমাদের বন্ধু বান্ধব 2-1 পরে মারা গেছে। কিন্তু আমার স্মৃতি যখন আমি চিটাং অপারেশনে যাব, যখন ইচ্ছাখালী মানে ফেনী নদী পারে, যখন ইচ্ছাখালী চিটাং মানে জেলার ভিতরে ঢুকলাম, একটা গ্রাম, ওখানে ঢোকার পরে একজন আমার মুক্তিযোদ্ধার রাজা বলো যে ওই যে গ্রাম দেখা যায়, ও আমরা একটা নৌকা, সব নৌকা অবস্থান নিয়েছি দিনের বেলা তো আমরা হাঁটতে পারি না, রাত্রে আমাদের হাঁটতে হয়। তো ওই বাড়িটা ওখানে আমাদের বাড়ি, আমি একটু মার সাথে দেখা করবো, আমি মার ছোট ছেলে। এটা কে বললো? এই আমার এক সহমুক্তিযোদ্ধা নৌ কমান্ডো রাজা নাম। আচ্ছা।
তো আমি তখন আমারও মার কথা মনে পড়লো, কারণ আমি সে এপ্রিল মাসে আসছি, মাকে না বলে চলে আসছি, পালাই চলে আসছি। তো আমরা তো রেগুলার আর্মি না, যদি এই যুদ্ধে আমরা মারা যাই, ওকে যদি আমি হেল্প না করি তাহলে চিরজীবনের জন্য আমার কাছে খারাপ লাগে। আর মার কথা বলতে আমিও দুর্বল হয়ে গেলাম। আমি বললাম যে ভাই আমার তুমি তো চৌধুরী আমার দলনেতা বলো, সে যদি রাজি না হয় আমি হেল্প করবো, তোমাকে রাজি করাবো। তো সে ওই যদি বলো যে নো, যুদ্ধক্ষেত্রে কোনো ছুটি নাই, আর তুমি যদি ছুটি যাবা তুমি গ্রামের বাড়ি যাবে, হঠাৎ ধরা পড়ে তো আমার অপারেশনটাই আমাদের বন্ধ হয়ে যাবে। তো সে আসে আমার কাছে খুব কানাকাটি করলো। আমি তখন ওই চৌধুরীকে বললাম যে ভাই আমি তো আমরা তো রেগুলার আর্মি না, এত কাছে ওর মার কাছে যে একটু দেখা করবে, যদি এই যুদ্ধে সে আপনার মারা যায় তাহলে আপনার সারা জীবন আপনি খুব কষ্ট পাবেন, কারণ তুমি যদি সাথে যাও তা যেতে পারো। তখন আমি বললাম যে ঠিক আছে আমি যাবো। বেলা 10টার দিকে 12ই আগস্ট। তখন আমরা গ্রামের পিছন দিকে রাস্তাতে, মানে সদর রাস্তাতে যাবো না, ইয়ং ছেলে রাজা কোথায় গেছিল, এই ছেলেকে সব দিকে জিজ্ঞেস করবে এরা এখানে কোথার থেকে আসলো। গ্রামের পিছন রাস্তাতে আমরা, মানে বর্ষা তো হাঁটুখানি পানি, ওই ধান খাতের পাশ দেবে হাইটে আর বাড়ির পিছনে গেছি। যখন পিছনে গেছি তখন আমার মা ভিতর থেকে বলতেছে আমার রাজা আসতেছে, আমার ছেলে আসছে, ওই যে তার হাঁটার শব্দ শোনা যায়। এইটা বলার পরে রাজা বলার ও দিল দৌড় দিয়ে উঠানে গিয়ে যখন মা করেছি, ওর মা দেখলাম, আমিও পিছু গেলাম ধরে, ওর মা দেখলাম একটা উঁচা বারান্দার থেকে ঠপ করে নিচে পড়ে গেল, মোটা সোটা সুন্দর, ওকে জড়াই জড়ে সেই মা মেয়ে বা ছেলে কি কান্না, আমার তো আমার মার কথা বলে পড়লো। এই স্মৃতি নিশ্চয়ই আপনাকে আরো অনেক দিন আপনার মনে থাকবে। আর কিন্তু আমার মা তখন বলতেছে যে রাজা তোর সাথে আরেকজন ধরে ডাকতেছে, এই ছেলেটা কি? আমি তো আমার রাজাকে ডাকতেছি, রাজা একটু একটু ঠান্ডা ঠান্ডা, আমি কান্নাটা আমি বন্ধ করার জন্য চেষ্টা করছি। তখন ওরা বলতেছে তোমার সাথে কে আছে? তখন রাজা আমার কাছে বলতেছে সচেত আমার মা অন্ধ। তখন আমার আরো কান্না আসলো। তখন আমার মা আমাকে ডাকে নিয়ে আমাকে জড়াই দিয়ে ধরলো, বাবা তোমার বাড়ি কোথায়? তারপর পড়লো যে আচ্ছা, একেবারেই অনুষ্ঠানের শেষ, যদি আপনি আপনার একটু স্বপ্নের কথা বলেন। স্বপ্ন কিছু নাই, দেশের জন্য যুদ্ধ করছি, দেশ স্বাধীন হয়েছে, বাংলায় কথা বলতে একটা পতাকা করেছে, এটাই আমার স্বপ্ন। এটাই আমার স্বপ্ন যে আমরা বাঙালি জাতি, একটা দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধু কথা সবসময় স্মরণ করবে, আমাদেরও স্মরণ করবে মুক্তিযোদ্ধাদের, এটাই আমার স্বপ্ন। আমি সবার কপালে মুক্তিযুদ্ধ আসে না, যেটা আমার কপালে আসছে। জি, আপনি কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, রণাঙ্গনের দিনগুলি অনুষ্ঠানে শুনলেন একজন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডের কথা। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।